তাহলে এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জেনে নেব। এখানে আমি ডু ভার্বটাকে কেন সরাইনি, কারণ আমরা একটু আগে কী শিখেছি, বি আর হ্যাভ ছাড়া যত ভার্ব আছে সবই ডু ভার্বের আন্ডারে পড়ে এবং ওই ভার্বগুলোর মাধ্যমে কিছু অ্যাকশান বা করা বোঝায়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডু ভার্বের আন্ডারে যত ভার্ব আছে এটাকে আমরা কিভাবে ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কিছু করা বোঝাবো, কিছু করা, কেউ বা কিছু করে বা করা, এই রকম যখন অর্থ প্রকাশ পাবে তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করব। এছাড়াও কিছু করা এটা তো বুঝতে পারলাম, কিন্তু কাজটা কমপ্লিট না ইনকমপ্লিট সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। কেন বুঝতে পারবো না সেটা আমরা এক্সাম্পলে আসলে দেখব। এছাড়াও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে আমরা হ্যাবিচুয়াল ট্রুথ বা যেটা চিরন্তন সত্য, যেটাকে বদলানো যাবে না, সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে বোঝাবো। এবার দেখা যাক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার বা সেন্টেন্সটাকে আমরা কিভাবে লিখব। প্রথমে থাকবে কি সাবজেক্ট, তারপরে প্রেজেন্ট ফর্ম অফ মেন ভার্ব, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা এক্ষুনি আমরা শিখে এসেছি, এরপরে থাকবে কি অবজেক্ট। তাহলে এবার দেখা যাক ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল নাম্বার অনুযায়ী কিভাবে আমরা সেন্টেন্সটাকে লিখব। যেমন আই রাইট, আমি লিখি। এই রাইট ছাড়াও ডু ভার্বের আন্ডারে আরও যে হাজার হাজার ভার্ব আছে সেগুলোকেও আমরা লিখতে পারি, কিন্তু আমরা বোঝার সুবিধার্থে আমি শুধু রাইট ওয়ার্ডটাকেই লিখেছি। তোমরা যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে এই সেন্টেন্স তৈরি করতে পারো। আই রাইট, আমি লিখি। উই রাইট, আমরা লিখি। প্লুরাল, এটা সিঙ্গুলার। ইউ রাইট, তুমি লেখো। ইউ রাইট, তোমরা লেখো। হি, সি, ইট, এটা হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রুলস জেনে রাখতে হবে। আমরা যখন ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের সিঙ্গুলার প্লুরাল করেছি তখন শুধু আমরা এই যে ভার্বের সাথে আমরা কোনো এস বা ইএস যোগ করিনি, কিন্তু যখন আমরা থার্ড পারসনে লিখব তখন আমাদের ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। সেটা বিভিন্ন ভার্ব অনুযায়ী ভ্যারি করবে, তার সাথে এস যোগ হবে না ইএস যোগ হবে। যেমন এখানে রাইটের সাথে এস যোগ হবে, যেমন হি রাইটস, সে লেখে। দে রাইট, তাহারা লেখে। তাহলে এই তো দেখা গেল ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন অনুযায়ী। আমরা নাউন যখন বসবে তখনও আমরা এইরকম ভার্ব লিখব। কীরকমভাবে লিখব? দ্য বয় রাইটস, ছেলেটি লেখে। দ্য গার্ল রাইটস, মেয়েটি লেখে। কারণ দ্য বয়, দ্য গার্ল এটাও একটা সিঙ্গুলার নাম্বার হিসাবেই ব্যবহৃত হয়েছে, এখানে আমরা একজন করে বুঝিয়েছি। যেমন এখানে দ্য বয়েজ রাইট, দ্য গার্লস রাইট। এখানে যেহেতু বয়ের সাথে এস যোগ করেছি আর গার্লের সাথে এস যোগ করেছি, তাই এটা আমাদের প্লুরাল নাম্বার হয়ে গেছে। তাই এখানে আমরা শুধু রাইট লিখেছি, এখানে আমরা রাইটস লিখিনি। কারণ আমরা কি জানি, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। এটা শুধু রাইট বলে নয়, ডু ভার্বের আন্ডারে যে হাজার হাজার ভার্ব আছে তার সবার সাথেই এস বা ইএস যোগ করতে হবে। যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে সাবজেক্ট করব তখন ভার্বের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লেখার ক্ষেত্রে এস অথবা ইএস বিভিন্ন ভার্ব অনুযায়ী এটা যোগ করতেই হবে, তবে কিন্তু আমাদের সেন্টেন্স ঠিক হবে। তাহলে এর মাধ্যমে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার সম্বন্ধে আমাদের একটা ধারণা তৈরি হলো যে প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা কীভাবে সেন্টেন্স স্ট্রাকচারটাকে তৈরি করব। এবারে আমরা এর মাধ্যমে কী বুঝতে পারলাম? আই রাইট, আমি লিখি। উই রাইট, আমরা লিখি। কিন্তু আমি একটু আগে কী বললাম, এর মাধ্যমে আমরা কেউ কিছু করে সেটা তো বুঝে গেলাম। যেমন আই রাইট, আমি লিখি, এটা তো একটা কিছু করা বোঝাচ্ছে। এই তো করা তো বুঝলাম, কিন্তু কেউ যে কাজটা করছে সেটা কমপ্লিট না ইনকমপ্লিট সেটা আমরা বুঝতে পারবো না। যেমন আই রাইট, আমি লিখি, এর মাধ্যমে কি আমরা বুঝতে পারছি আমি সেটা লিখবো বা আমার লেখা হয়ে গেছে, সেটা কি কিছু আমরা বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি না। তাই প্রেজেন্ট ইনডিফিনিট মানে আমরা কিছু করা বোঝাবো, কিন্তু সেই করাটা কমপ্লিটও বোঝাবে না, ইনকমপ্লিটও বোঝাবে না। সেটা আমরা প্রেজেন্ট টেন্সে আই রাইট, আমি লিখি এরকমভাবেই বোঝাতে হবে। আই ডু, আমি করি। আই স্পিক, আমি কথা বলি। আই রিড, আমি পড়ি। কিন্তু কাজটা শেষ হয়েছে না শেষ হয়নি সেটা আমরা জানতে পারছি না। তাহলে এবারে কিছু এক্সাম্পল দেখা যাক। যেমন আই গো, আমি যাই। হি গোজ, সে যায়। আচ্ছা, এখানে গো এর সাথে ইএস যোগ হলো কেন? তোমরা নিজে থেকেই উত্তরটা পেয়ে গেছো, কারণ হিটা হচ্ছে একটা
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ইএস যোগ হয়েছে। এখানে শুধু এস যোগ হয়েছিল, কিন্তু এখানে গোজের সাথে ইএস যোগ হয়েছে। এইগুলোও তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, বিভিন্ন ভার্বের, সেগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। সায়ন কামস, সায়ন আসে। আই কাম, আমি আসি। এখানে যেহেতু সায়ন একটা নাউন, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে এস যোগ হয়েছে। আর আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে এস যোগ হয়নি। তারপরটা কি, উই ইট বিরিয়ানি, আমরা বিরিয়ানি খাই। ইট রেন্স, বৃষ্টি পড়ে। এখানে আমরা রেন্সের আগে ইট কেন বসালাম, কারণ ইটটা আমরা একটা ডামি সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি। কারণ বৃষ্টি পড়ে এটাকে আমাদের বোঝাতে গেলে আমরা রেনটাকে সাবজেক্ট করতে পারি না, তাই সেই জন্য আমাদের একটা ডামি ইটের ব্যবহার হয়েছে। ইট আমরা কখন ব্যবহার করব, যখন কোনো থিং বা অবজেক্ট, বস্তুর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি। যেহেতু রেন রেন্স এরকম আমরা লিখতে পারি না, তাই একটা ডামি সাবজেক্ট হিসাবে আমাদের ইট বসাতে হয়েছে। ইট রেন্স, তার মানে বৃষ্টি পড়ে। পরেরটা দেখা যাক, রেনের সাথে এস যোগ হলো কেন, কারণ ইটটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই। দ্য রিভার ফ্লোজ, নদী বয়ে চলে। রিভার একটা নাউন, এটা সিঙ্গুলার নাম্বার, তাই আমাদের ফ্লোর সাথে এস যোগ হয়েছে, ফ্লোজ। দ্য উইন্ড ব্লোজ, বাতাস বয়ে চলে। হি টিচেস ইংলিশ, সে ইংরেজি পড়ায়। হি এর পরে টিচেস যোগ হয়েছে কেন, কারণ ওটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি বলি আই টিচ ইংলিশ, আমি ইংলিশ পড়াই, তাহলে কিন্তু আর এস যোগ হবে না। সি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটা করে। এটা যদি লিখি আই ডু দ্য ওয়ার্ক, তাহলে কিন্তু আমার ডু এর সাথে এস যোগ করতে হচ্ছে না। সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা সি ডাজ দ্য ওয়ার্ক। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। আমরা কি সূর্যটাকে ওয়েস্টে তুলতে পারবো না, তাই এটা হচ্ছে একটা হ্যাবিচুয়াল ট্রুথ, চিরন্তন সত্য। দে সি দ্য বার্ড এভরিডে, তারা প্রত্যেক দিন পাখিটাকে দেখে। এটা যদি আমরা কেন দে লিখেছি, এটা আমরা দে সি দ্য বার্ড এভরিডে, তারা প্রত্যেক দিন পাখিটাকে দেখে। এখানে যদি আমি হি লিখি, হি সিজ দ্য বার্ড এভরিডে, এস ডবলের পরে একটা এস যোগ করতে হবে, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য বয় সিজ, এটাও হতে পারে। উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। সৈকত কামস হোম, সৈকত বাড়িতে আসে। তাহলে তোমরা এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো বুঝতে পারলে যে কীভাবে আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করছি, কীভাবে আমরা থার্ড পারসন যখন সিঙ্গুলার নাম্বার হচ্ছে তখন আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করে দিচ্ছি। এটা শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে এটা ক্লিয়ার। আশা করছি তোমাদের এই প্রেজেন্ট ইনডিফিনিটের কনসেপ্ট ক্লিয়ার। ডু ভার্বের আন্ডারে শুধু ডু ভার্ব, এইটা ভেবে দেখো না, কারণ ডু ভার্বের আন্ডারে হাজার হাজার ভার্ব পড়ে, সেগুলোকে সব ভার্ব দিয়েই আমরা এইরকমভাবে সেন্টেন্স তৈরি করতে পারি, নির্ভুল সেন্টেন্স তৈরি করতে পারি। তোমরা এই স্ট্রাকচারটা শিখে নিলে হাজার হাজার সেন্টেন্স নিজে থেকেই তৈরি করতে হবে। শুধু কী করতে হবে, আমাদের এই ভার্বগুলোকে মুখস্থ রাখতে হবে। মুখস্থ ছাড়া কিন্তু কোনো উপায় নেই। মুখস্থ করার পর এরকমভাবে আমাদের নিজেদের মনে যে সেন্টেন্সগুলো আসছে, সেই সেন্টেন্সগুলোকেও লিখতে হবে। তবেই আমরা ভালো সেন্টেন্স লিখতে পারবো, ভালো সেন্টেন্স বলতে পারবো। আর এই তো তোমাদের কাছে স্ট্রাকচার রইলই। তাহলে এরপরে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে জেনে নেব। তাহলে এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জেনে নেব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব, যখন কোনো কাজ, যখন আমরা কথা বলছি তখন সেই কাজটা চলছে, থেমে নেই। ভালো করে বোঝো, কাজটা হয়েও যায়নি, কাজটা হবে এরকমও নয়, কাজটা চলছে, অনগোয়িং প্রসেস, যেটা কন্টিনিউইং, মানে যেটা চলছে। তাহলে বুঝতে পেরেছো, যখন আমরা কথাটা বলছি তখন সেই কাজটা চলছে, থেমে নেই। সেই রকম যখন আমরা সেন্টেন্স লিখবো বা বলবো, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। এবার এর সেন্টেন্স স্ট্রাকচারটা দেখা যাক। প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে অ্যাম অথবা ইজ অথবা আর, অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটা কোত্থেকে এলো, ওই জন্য আমি তোমাদেরকে বলেছি ভার্বের চ্যাপ্টারে কেন আমাদের বি ভার্ব আর হ্যাভ ভার্বের টেন্স শেখাটা দরকার ছিল। এই অ্যাম ইজ আর অক্সিলারিটা আমরা বি ভার্ব থেকে পেয়েছি। তারপরে প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম অফ এমভি। এমভি মানে হচ্ছে মেন ভার্ব, মেন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম। কীভাবে প্রেজেন্ট পার্টিসিপেল করতে হয় একটু আগে আমরা দেখে নিয়েছি। তারপরে কি অবজেক্ট। আচ্ছা, এই অ্যাম ইজ আর আমরা বি ভার্ব যখন শিখেছিলাম তখন আমরা কি বলেছিলাম, অ্যাম ইজ আর আমাদের কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডু ভার্বের ক্ষেত্রে। তাহলে দেখো এখানে আমাদের অ্যাম ইজ আর কন্টিনিউয়াস টেন্স করতে কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে যদি আমরা অ্যাম ইজ আর না বসাই
তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরিই করতে পারবো না। ওই জন্যে বি ভার্ব আর হ্যাভ ভার্বের টেন্সটা অবশ্যই তোমরা দেখবে, বেসিক কনসেপ্ট একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ইংলিশ সম্বন্ধে। তাহলে অ্যাম ইজ আর এর পরে আমরা কি বসাতে পারি? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেন ভার্ব। অ্যাম ইজ আর আমরা অবশ্যই পার্সন আর নাম্বার অনুযায়ী বসাবো। এবারে দেখা যাক ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার, প্লুরাল, নাম্বার অনুযায়ী আমরা কীভাবে সেন্টেন্স স্ট্রাকচার করব। আই অ্যাম রাইটিং, আমি লিখছি। এই যে আমি যখন সেন্টেন্সটা বলছি আই অ্যাম রাইটিং মানে আমি লিখছি, এটা অনগোয়িং প্রসেস, কন্টিনিউ আমি লিখছি, আমার লেখা হয়েও যায়নি, আমি লিখবো এটাও বোঝাচ্ছি না। আই অ্যাম রাইটিং মানে আমি লিখছি। এখানে আমরা রাইটিংয়ের বদলে আমি বলতে পারবো না আই অ্যাম রাইট, সেটা একদম রং সেন্টেন্স। আই অ্যাম রাইটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের মধ্যেই উত্তর আছে কন্টিনিউয়াস, যেটা অনবরত হয়ে চলেছে, শেষ হয়নি। ক্লিয়ার? উই আর রাইটিং, আমরা লিখছি। ইউ আর রাইটিং, তুমি লিখছো। ইউ আর রাইটিং, তোমরা লিখছো। হি, সি, ইট ইজ রাইটিং। এখানে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমরা বি ভার্বে কী শিখেছি? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তারপর কি ভার্ব বসে? ইজ। আর মেন আর প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম প্রত্যেকটার ক্ষেত্রেই সেম থাকবে, সেটা অ্যাম হোক, ইজ হোক, অথবা আর হোক, বা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যাই হোক না কেন, রাইটিংই থাকবে। শুধু এই অক্সিলারি ভার্বের পরিবর্তন হবে, যেটা আমরা বি ভার্বে শিখেছি। তবু আমি তোমাদেরকে আরেকবার বললাম, হি, সি, ইটের পরে ইজ বসে। হি ইজ রাইটিং, সে লিখছে। দে আর রাইটিং, তাহারা লিখছে। এছাড়া নাউন হিসাবেও আমরা এটাকে ব্যবহার করব। দ্য বয় ইজ রাইটিং, ছেলেটি লিখছে। দ্য গার্ল ইজ রাইটিং, মেয়েটি লিখছে। এবার যদি আমরা প্লুরাল করি, দ্য বয়েজ আর রাইটিং, ছেলেগুলো লিখছে। দ্য গার্লস আর রাইটিং, মেয়েগুলো লিখছে। এখানে আমি রাইটিংটা লিখেছি তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। এখানে তোমরা যে হাজার হাজার অ্যাকশান ভার্ব বা ডু ভার্বের আন্ডারে যে অ্যাকশান ভার্বগুলো আছে, তোমরা এখানে যে কোনো ভার্ব লিখেই এই সেন্টেন্সটা তৈরি করতে পারো। আমি শুধু রাইটিংটা লিখেছি যাতে তোমাদের কনসেপ্টটা খুব মজবুত হয়, যাতে তোমরা একবার শিখে আর না ভুলো। এইবার তোমাদেরকে কী করতে হবে? তোমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে। ভার্ব মুখস্থ না করলে কিন্তু তোমরা সেন্টেন্স স্ট্রাকচার করতে পারবে না, তাই ভার্ব তোমাদের মুখস্থ করতেই হবে। এবার কিছু এক্সাম্পল দেখা যাক। আই অ্যাম রাইটিং এ স্টোরি, আমি একটি গল্প লিখছি। এখানে যদি আমি সাবজেক্টটা হি করতাম, হি ইজ রাইটিং এ স্টোরি, সে একটি গল্প লিখছে। বা সৈকত ইজ রাইটিং এ স্টোরি, সৈকত একটি গল্প লিখছে। যেটা ইচ্ছা, তিনটেই আমাদের সঠিক সেন্টেন্স। ক্লিয়ার? সৈকত ইজ কলিং মি, সৈকত আমাকে ডাকছে। এবার যদি লিখি আই অ্যাম কলিং হিম, আমি তাকে ডাকছি। সৌরভ ইজ সিঙ্গিং, সৌরভ গান করছে। এবার যদি আমরা এখানে দে লিখি, দে আর সিঙ্গিং, তাহারা গান করছে। ইট ইজ রেনিং নাও, এখন বৃষ্টি পড়ছে। ইটটা এর আগের ক্লাসে আমরা কি জেনেছি? ডামি সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছে। যেহেতু রেনটাকে আমরা সাবজেক্ট করতে পারবো না, তাই ইটের সাহায্য নিয়েছি ডামি সাবজেক্ট করার জন্যে। সি ইজ ড্রয়িং এ পিকচার, সে একটি ছবি আঁকছে। এখানে যদি আমরা আই লিখি, আই অ্যাম ড্রয়িং এ পিকচার, আমি একটি ছবি আঁকছি। ইউ লিখলে ইউ আর ড্রয়িং এ পিকচার। তোমরা যেরকমভাবে তোমাদের মতো করে সেন্টেন্স লিখতে পারো, শুধু এই স্ট্রাকচারটা মনে রাখবে আর ভার্বের ওয়ার্ডগুলোকে মুখস্থ করবে, তাহলে তোমরা হাজার হাজার সেন্টেন্স তোমরা এমনিতেই লিখতে পারবে, বলতে পারবে, তোমরা ইংরেজিতে মাস্টার হয়ে যাবে। ক্লিয়ার? এরপরটা দেখা যাক। দ্য বয় ইজ ওয়াচিং এ মুভি, জি যোগ হবে WATCHING। দ্য বয় ইজ ওয়াচিং এ মুভি, ছেলেটি একটি সিনেমা দেখছে। দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট, ছেলেগুলো ক্রিকেট খেলছে। এখানে বয়ের পরে ইজ হয়েছে কেন? এটা বয়টা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, বয় হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর বয়েজ প্লুরাল নাম্বার। ক্লিয়ার? তাই আর হয়েছে। হি ইজ ফ্লাইং এ কাইট, সে একটি ঘুড়ি ওড়াচ্ছে। আই অ্যাম গোয়িং টু ওয়াচ সিনেমা টু নাইট। এইবার হচ্ছে আর একটা কনসেপ্ট দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াসের। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কী জেনেছি? যে কাজটা চলছে, অনবরত চলছে, সেটা থেমে নেই। সেই কাজ যখন আমরা বোঝাবো তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যবহার করব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ভবিষ্যতের কোনো অ্যাকশান যেটা ঘটেনি কিন্তু ঘটবে, এইরকম অর্থে কিছু কিছু অর্থে আমরা ব্যবহার করতে পারি। কেমনভাবে পারি দেখে নাও। যেমন আই অ্যাম গোয়িং টু ওয়াচ সিনেমা টু নাইট, আমি আজ রাতে সিনেমা দেখতে যাচ্ছি। আমি কিন্তু এখনও যাইনি বা যাচ্ছি এরকম না, আমি আজ রাতে যাব, কিন্তু আমি সকালে এই সেন্টেন্সটা বা দুপুরে এই সেন্টেন্সটা বলতে পারি এবং এটা সম্পূর্ণ সঠিক সেন্টেন্স। এইটা হচ্ছে কিছু এক্সেপশান রুল বা ব্যতিক্রম রুল, যেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি।
তাহলে আই অ্যাম গোয়িং টু ওয়াচ সিনেমা টুনাইট, আমি আজ রাতে সিনেমা দেখতে যাচ্ছি। দে আর অ্যারাইভিং টুমোরো, তারা কাল আসছে, তারা কিন্তু এখনও এসে পৌঁছায়নি। তাহলে আমরা এটাও লিখতে পারি দে আর অ্যারাইভিং টুমোরো, তারা আগামীকাল আসছে। তাহলে আমরা ভবিষ্যতের কিছু অ্যাকশান যেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সব ক্ষেত্রে নয়, যেগুলো এইরকম সেন্সের হবে বা এইরকম অর্থ বোঝাবে সেইগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা হাজার হাজার সেন্টেন্স নিজেরা লিখতে পারবে। এইরকমভাবে সেন্টেন্স স্ট্রাকচার শিখলে কি হবে, তোমরা নির্ভুল সেন্টেন্স লিখতে পারবে, বলতে পারবে, এবং তোমাদেরকে ওই 500টা বা 1000টা সেন্টেন্স মুখস্থ করে স্পোকেন ইংলিশ শিখতে হবে না। 500-1000 বাক্য মুখস্থ করলে তোমাদের মাথায় এমনিই গুলিয়ে যাবে যে তোমরা কখন কি বলবে। কিন্তু তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আমরা যখন বাংলা বলি আমরা কি কিছু ভাবতে হয় আমাদের বাংলা বলতে গেলে, কিন্তু যদি তোমরা সেন্টেন্স মুখস্থ করে রাখো তাহলে কিন্তু তোমাদের ভাবতে হবে যে কখন আমরা কি সেন্টেন্স বলবো। কিন্তু তোমরা যদি এরকম ধাপে ধাপে কনসেপ্ট ক্লিয়ার করে নাও টেন্সের, তাহলে তোমাদেরকে কোনো সেন্টেন্স নিয়ে ওই 500-1000 সেন্টেন্স বলে দিলাম মুখস্থ করে নাও, তোমরা ইংরেজি শিখে যাবে, কোনো দিন শিখতে পারবে না। তাই এইরকমভাবে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে নাও। কনসেপ্ট একবার ক্লিয়ার করলে তোমরা কোনো দিন ভুলবে না। তাই হাজার হাজার সেন্টেন্স মুখস্থ করার থেকে আমরা হাজার হাজার ভার্ব মুখস্থ করব, তাহলে আমরা দেখবে সিচুয়েশন অনুযায়ী তোমরা কত ভালো ইংরেজি লিখতে পারছো এবং বলতে পারছো। তাই টেন্সের কোনো বিকল্প নেই, টেন্স তোমাদের জানতেই হবে। এর পরের ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জেনে নেব। তাহলে এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জেনে নেব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করব? এর আগে যে আমরা কন্টিনিউয়াস টেন্স দেখলাম তখন আমরা কি বললাম, যে একটা কাজ কিছু সেটা কাজটা কন্টিনিউ চলছে, থেমে নেই, এই রকম অর্থে কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। প্রেজেন্ট পারফেক্টে আমরা জাস্ট কোনো অ্যাকশান বা কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে এই রকম অর্থে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে অ্যাকশানটা কমপ্লিটেড হয়ে গেছে ইমিডিয়েট পাস্টে, বাকি যে কাজটা কিছুক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে সেটা এখন আর কন্টিনিউ হচ্ছে না, এইরকম অর্থ যখন আমরা বোঝাবো তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব। এবার তাহলে দেখা যাক সেন্টেন্স স্ট্রাকচার আমাদের কি হবে। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে অক্সিলারি কি হ্যাভ অথবা হ্যাজ, তারপরে পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ মেন ভার্ব, মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে অবজেক্ট। এই হ্যাভ আর হ্যাজটা কেন হলো, এই জন্যে আমি বলেছি আগে বি ভার্ব আর হ্যাভ ভার্ব আমাদের শিখতেই হবে, না হলে কিন্তু আমরা টেন্স শিখতে পারবো না। এই হ্যাভ আর হ্যাজ ভার্বটা এখানে প্রেজেন্ট পারফেক্টে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করতেই হবে, তবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করতে পারবো। এই অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজের সাথে আমাদের কি যোগ করতে হবে, মেন ভার্ব যেটা হবে তার পাস্ট পার্টিসিপেল ফর্ম। সেটা আমরা কিছুক্ষণ আগে দেখে নিয়েছি যে কীভাবে আমরা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপেল আর প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম তৈরি করি। এর জন্য তোমাদের অনেক ভার্ব মুখস্থ রাখতে হবে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচার আমাদের কী দাঁড়ালো, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব এই মেন ভার্বের কে সাহায্য করবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করতে। আর মেন ভার্বটা কী হবে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটাকে বসাতে হবে, তারপরে অবজেক্ট। এবারে তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন অনুযায়ী আমাদের সেন্টেন্স স্ট্রাকচার কীভাবে দেখা যাক, সিঙ্গুলার আর প্লুরাল অনুযায়ীও দেখা যাক। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। উই হ্যাভ রিটেন, আমরা লিখেছি। এখানে আমরা রিটেন লিখেছি যেটা রাইটের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তোমরা রিটেনের বদলে আরও যেসব অ্যাকশন ভার্ব আছে সেগুলোও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি বারবার বলছি এটা আমি কেন লিখেছি, একটাই ভার্ব যাতে তোমাদের এটা বুঝতে সুবিধা হয়, যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। এখানে তোমরা যে কোনো ভার্ব ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। সেটা কিন্তু পাস্ট পার্টিসিপেল ফর্ম হতে হবে, তবেই সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে, এবং তার আগে হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব হিসাবে জুড়তে হবে। ক্লিয়ার? উই হ্যাভ রিটেন, আমরা লিখেছি। ইউ হ্যাভ রিটেন, তুমি লিখেছো। ইউ হ্যাভ রিটেন, তোমরা লিখেছো। এখানে থার্ড পারসনের ক্ষেত্রে আবার একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট মনে রাখতে হবে। আমরা দেখছি কি ফার্স্ট পারসন সেকেন্ড পারসনে সিঙ্গুলার প্লুরাল যাই নাম্বার হোক আমরা অক্সিলারি ভার্বটাকে হ্যাভ লিখেছি, আর পাস্ট পার্টিসিপেল মেন ভার্বে যেটা আছে সেটা সব ক্ষেত্রেই এক হবে। কিন্তু যখন আমরা থার্ড পারসনে আসবো তখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটাকে আর কিন্তু হ্যাভ বসাবো না, আমরা এখানে হ্যাজ বসাবো। সেটা আমরা হ্যাভ ভার্বের টেন্সে কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছি, তবু তোমাদের সুবিধার্থে আর একবার বললাম
ওই জন্য বলছি তোমরা বি ভার্ব হ্যাভ ভার্বের টেন্স শিখে তবেই ডু ভার্বটা দেখো, তবেই ভালো করে বুঝতে পারবে। তাহলে হি হ্যাজ রিটেন, সে লিখেছে, তাহলে আমরা হি এর পরে এখানে কি বসাতে পারি, হ্যাজ, সি এর পরেও আমরা হ্যাজ বসাবো। দে হ্যাভ রিটেন, তারা লিখেছে। তাহলে এখানে নাউনের ক্ষেত্রেও নাউনকে যখন আমরা সাবজেক্ট করব তখনও আমরা যদি সেটা সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা কিন্তু হ্যাজই বসাবো, এবং সেই নাউনটা যদি প্লুরাল নাম্বার হয় তাহলে তখন আমরা হ্যাভ বসাবো। তাহলে কি দ্য বয় হ্যাজ রিটেন, ছেলেটি লিখেছে। দ্য গার্ল হ্যাজ রিটেন, মেয়েটি লিখেছে। এটা যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই আমরা হ্যাজ বসিয়েছি। এটা যখন দ্য বয়েজ প্লুরাল হয়ে গেল তখন আমরা দ্য বয়েজ হ্যাভ রিটেন, ছেলেগুলো লিখেছে। দ্য গার্লস হ্যাভ রিটেন, মেয়েগুলো লিখেছে। এখানে আমরা প্রপার নাউন বা যে কোনো নাম, যে কোনো কারোর নাম দিয়েও আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে এই গেল আমাদের সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচারটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, তবেই তোমরা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে ভালোভাবে সেন্টেন্স তৈরি করতে পারবে। এবার আমাদের কিছু এক্সাম্পলের মাধ্যমে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করা যাক। যেমন আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটি চিঠি লিখেছি। চিঠিটা কিন্তু লেখা হয়ে গেছে। আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটি চিঠি লিখেছি। এখানে যদি হি সাবজেক্ট হতো, হি হ্যাজ রিটেন এ লেটার, সে একটি চিঠি লিখেছে। কারণ কি আমরা জানি হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা এখানে কি লিখতে পারি, সৈকত হ্যাজ রিটেন এ লেটার। তাহলে যদি আমরা নাম বোঝাই তাহলে আমরা হ্যাজ বসাবো অক্সিলারি ভার্ব হিসাবে। কিন্তু এই যে পাস্ট পার্টিসিপাল ফর্ম ভার্বের প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে সবসময় সেম থাকবে। ইউ হ্যাভ ডান দ্য সাম, তুমি অঙ্কটা করেছো। এখানে যদি আমরা হি লিখি, হি হ্যাজ ডান দ্য সাম, সে অঙ্কটা করেছে। সৈকত হ্যাজ ডান দ্য সাম, সৈকত অঙ্কটা করেছে। সৌরভ হ্যাজ কাম হিয়ার, সৌরভ এখানে এসেছে। দ্য টিচার হ্যাজ টট মি টেন্স, শিক্ষক আমাকে টেন্স শিখিয়েছেন, শেখানো হয়ে গেছে। উই হ্যাভ প্লেড ফুটবল টুগেদার, আমরা একসাথে ফুটবল খেলেছি, খেলা হয়ে গেছে। সৌদীপ হ্যাজ ডিফিটেড আস, সৌদীপ আমাদেরকে হারিয়ে দিয়েছে, হারানো হয়ে গেছে। আই হ্যাভ, এখানে আর একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে। এটা সচরাচর আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। কেমনভাবে ব্যবহার করি দেখা যাক। আই হ্যাভ নট সিন হিম সিন্স লাস্ট উইক, এক সপ্তাহ ধরে আমি তাকে দেখিনি। আর একটা কীভাবে লিখতে পারি, আই হ্যাভ নট সিন হিম ফর এ লং টাইম, অনেক সময় ধরে আমি তাকে দেখিনি। এটা কিন্তু ইমিডিয়েট পাস্ট বা এক্ষুনি হয়ে গেছে এরকম বোঝাচ্ছে না। এটা পাস্টে একটা জিনিস শুরু হয়েছে সেটাকে কিন্তু এখনও কন্টিনিউ হচ্ছে, সেইরূপ অর্থে আমরা অতীতকালে একটা জিনিস হয়েছে সেটা এখনও কন্টিনিউ হচ্ছে সেইরূপ অর্থে ব্যবহার করেছি। এটা আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আরও ভালো করে জানবো, কিন্তু এইরকম সেন্টেন্স আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করেও যে লিখতে পারি, তাই আমি এই সেন্টেন্সটা লিখেছি যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। যেমন আই হ্যাভ নট সিন হিম ফর এ লং টাইম বা সিন্স লাস্ট উইক, আমি তাকে লাস্ট উইক থেকে দেখিনি বা আমি তাকে অনেক সময় ধরে দেখিনি। তাহলে বেসিক্যালি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিছু হয়ে গেছে এই অর্থে ব্যবহার করি, কিন্তু একটা দুটো ক্ষেত্রে আমরা এক্সেপশন ব্যবহার করে থাকি, সেটা সম্পূর্ণ নির্ভুল। তাহলে এটা হলো তোমাদের সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচার আশা করছি তোমরা এইরকম এত ডিটেলে কোথাও শেখোনি। আমি তোমাদেরকে ডিটেলে শেখাচ্ছি কারণ এইরকমভাবে শিখলে তোমাদের একদম কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে আর তোমরা কোনোদিন ভুলবে না। কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবে, এখানে আমরা শুধু রিটেন লিখেছি বলে তোমরাও শুধু রিটেনই লিখবে এরকম কথা নয়। তোমরা প্রয়োজন অনুসারে তোমাদের যে ভার্ব দরকার সেই ভার্ব এখানে বসিয়ে নিয়ে সেন্টেন্স তৈরি করবে। সেটা অবশ্যই পাস্ট পার্টিসিপাল ফর্ম হতে হবে মেন ভার্বে, তবে সেটা নির্ভুল হবে। এখানে আমরা বলতে পারি না আই হ্যাভ রাইট এ লেটার, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। এখানে আমাদের আই হ্যাভ রিটেন এ লেটার এটাই লিখতে হবে যে আমাদের এক চিঠি লেখা হয়ে গেছে, কিন্তু আই হ্যাভ রাইট এ লেটার এটা সম্পূর্ণ ভুল সেন্টেন্স। তাই এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা ফলো করো, তাহলে দেখবে তোমরা টেন্স খুব ভালোভাবেই শিখে গেছো এবং তোমরা ভালোভাবে ইংলিশ বলতে পারছো, লিখতে পারছো। তাহলে এর পরের ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে জেনে নেব। এখন আমরা প্রেজেন্ট টেন্সের লাস্ট টাইপ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জেনে নেব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কখন ব্যবহার করব? কোনো একটা কাজ সেটা অনেক আগে শুরু হয়েছে এবং সেই কাজটা এখনও চলছে। ভালো করে বোঝো, কিন্তু কোনো একটা কাজ, যে কোনো কাজ হতে পারে, সেটা অনেক আগে শুরু হয়েছে এবং কাজটা এখনও শেষ হয়নি, এখনও চলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে তফাৎ কি?
প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কী শিখেছি, যখন আমরা সেন্টেন্সটা লিখছি বা বলছি তখন সেই কাজটা চলছে। এর মানে এই নয় যে কাজটা আগেও চলছিল বা হচ্ছিল, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কাজটা অনেক আগে শুরু হয়েছে এবং এখনও সেই কাজটা চলছে, কন্টিনিউ চলছে, এখনও কাজটা শেষ হয়নি। তাহলে এই রকম যখন আমরা সেন্টেন্সে বলবো বা লিখবো তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার করব। এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সেন্টেন্স স্ট্রাকচার কীভাবে দেখা যাক। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন অক্সিলারি ভার্ব, তারপরে প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম অফ মেন ভার্ব, মেন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে টাইম। সিন্স ফর ওটা আমরা একটু পরে দেখব। এই হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এটা আমরা কোথা থেকে এসছে, এটা আমরা বি আর হ্যাভ ভার্বের টেন্স যখন শিখেছি সেটা আমরা আলোচনা করেছি। অবশ্যই তোমরা ওটা দেখো হ্যাভ বিন আর হ্যাজ বিন কোথা থেকে এলো, তবেই তোমরা বুঝতে পারবে। তাহলে ওইটা টেন্সটা অবশ্যই দেখতে হবে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি এখানেও বলে দিচ্ছি। এই হ্যাভ বিন অথবা হ্যাজ বিনকে আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করেছি। কেন ব্যবহার করেছি, কারণ আমরা অক্সিলারি ভার্ব কি জানি, অক্সিলারি ভার্ব মেন ভার্বকে সাহায্য করে টেন্সের ফর্ম বা বিভিন্ন রকমের টেন্স তৈরি করতে। এখানে হ্যাভ বিন আর হ্যাজ বিন মেন ভার্বকে সাহায্য করবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করার জন্য, এবং মেন ভার্বটাকে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপেলে লিখতে হবে। তাহলে এখন আমাদের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আর সিঙ্গুলার প্লুরাল নাম্বার অনুযায়ী আমাদের সেন্টেন্স স্ট্রাকচার দেখা যাক। এখানে আমি সেন্টেন্স স্ট্রাকচারটা বলবো, আমি মিনিংটা বলবো না অন্য টেন্সের মতো, কারণ এখানে যতক্ষণ না আমরা এক্সাম্পলে যাব ততক্ষণ আমরা এই সেন্টেন্স স্ট্রাকচার দেখে পুরো ক্লিয়ার হবে না। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা কী হবে, I have been writing, we have been writing, you have been writing, you have been writing, he has been writing অথবা she has been writing, they have been writing। এখানে সেই জিনিসটা লক্ষ্য করতে হবে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে আমাদের হ্যাজ লিখতে হয়েছে। এখানে কিন্তু বিন আর প্রেজেন্ট পার্টিসিপেলের কোনো পরিবর্তন করতে হবে না, এখানে শুধু হ্যাভ আর হ্যাজের পরিবর্তন করতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমাদের হ্যাজ লিখতে হবে, তারপরে বিন, তারপরে প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে কি দে হ্যাভ বিন রাইটিং, কারণ কি এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। এবার নাউনের ক্ষেত্রে দেখা যাক, দ্য বয় হ্যাজ বিন রাইটিং, দ্য গার্ল হ্যাজ বিন রাইটিং, বা সৈকত হ্যাজ বিন রাইটিং, সৌরভ হ্যাজ বিন রাইটিং, এটাও আমরা লিখতে পারি। এটা যেহেতু প্লুরাল নাম্বার, দ্য বয়েজ হ্যাভ বিন রাইটিং, দ্য গার্লস হ্যাভ বিন রাইটিং। তাহলে এই গেল আমাদের সেন্টেন্স স্ট্রাকচার। এবারে যাব আমরা মেন কনসেপ্টে, কীভাবে আমরা সেন্টেন্সটাকে লিখব। তাহলে দেখা যাক, আই হ্যাভ বিন স্লিপিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে ঘুমাচ্ছি। তাহলে ধরো এখন দুপুর, আমি সকালে ঘুমানো শুরু করেছি, এখন দুপুর হয়ে গেছে, তখন আমি সেন্টেন্সটা বলছি, বা অন্য কেউ সেন্টেন্সটা বলতে পারে, যে বলতে পারে ইউ হ্যাভ বিন স্লিপিং সিন্স মর্নিং, এটাও বলতে পারে। তার মানে সে সকাল থেকে ঘুমানো শুরু করেছে, এবং যখন এখন দুপুর হয়ে গেছে, যখন আমরা সেন্টেন্সটা এখন বলছি বা লিখছি তখনও সে ঘুমিয়েই চলেছে, তার কিন্তু ঘুমানো শেষ হয়নি। ক্লিয়ার? এই হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার। এটা যদি আমরা হি লিখতাম তাহলে আমরা কি লিখতাম, হি হ্যাজ বিন স্লিপিং সিন্স মর্নিং। এখানে যদি আমরা কোনো নাম লিখতাম, সৈকত হ্যাজ বিন স্লিপিং সিন্স মর্নিং, এরকমভাবে আমরা লিখতে পারি। কনসেপ্ট ক্লিয়ার? ইউ হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, তুমি কি সকাল থেকে কাজ করছো। কেউ সকাল থেকে কোনো কাজ করা শুরু করেছে, সেটা যে কোনো কাজ হতে পারে। সেটা যদি এখন দুপুর হয়ে গেছে বা এখন সন্ধে হয়ে গেছে, তখন যদি আমরা সেন্টেন্সটা বলি যে ইউ হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, তার মানে এটাই যে তুমি সকাল থেকে কাজ করে চলেছো, এখন সন্ধে হয়ে গেছে বা দুপুর হয়ে গেছে, তখনও কিন্তু কাজটা শেষ হয়নি। ক্লিয়ার? এটাকে আমরা যদি সাবজেক্ট হি করতাম তাহলে হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, বা কোনো নাম বললে সৈকত হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। ক্লিয়ার? He has been watching movie for a long time. He has been watching movie for a long time. সে অনেকক্ষণ ধরে সিনেমা দেখছে। সে অনেক আগে সিনেমা দেখা শুরু করেছে, কিন্তু এখনও কিন্তু তার সিনেমা দেখা শেষ হয়ে যায়নি, সে এখনও সিনেমা দেখছে। তাহলে এখানে যে আমরা এই সিন্স আর ফর লিখেছি, এতক্ষণ আমরা সিন্স দেখছিলাম, আমরা তো বুঝতে পারিনি তখন সিন্স কেন। যেহেতু এখানে আমাদের ফর এসে গেছে, তাহলে সিন্স আর ফরের আমাদের কনসেপ্ট আবার ক্লিয়ার করতে হবে। সিন্স আমরা কখন ব্যবহার করব, সিন্স আমরা সেই সব টাইমের ক্ষেত্রে ব্যবহার করব যে টাইমটা আমরা একটা বুঝতে পারবো, বা সেই সিন্সটা আমাদের একটা
নির্দিষ্ট টাইম সম্পর্কে ধারণা দেবে। কিন্তু ফর আমরা যখন সেন্টেন্সে ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, সেই ফরটা আমাদের কোনো নির্দিষ্ট টাইম বলতে পারবে না, কিন্তু সিন্স আমাদের একটা নির্দিষ্ট টাইম বলে দেবে। মানে যেমন ইউ হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, তুমি সকাল থেকে কাজ করছো। এখানে সিন্সের পরে যখন আমরা মর্নিং লিখেছি তখন কিন্তু আমাদের নির্দিষ্ট টাইম বুঝতে পারছি যে সে কখন থেকে কাজটা করছে, সে সকাল থেকে তুমি সকাল থেকে কাজ করছো। কিন্তু আমি যখন লিখেছি হি হ্যাজ বিন ওয়াচিং মুভি ফর এ লং টাইম, সে অনেকক্ষণ ধরে সিনেমা দেখছে, আমরা কি কোনো নির্দিষ্ট টাইম বুঝতে পারছি এর মাধ্যমে? আমরা কিন্তু কোনো নির্দিষ্ট টাইম বুঝতে পারছি না। হ্যাঁ, এটা বুঝতে পারছি যে সে এখনও অনেকক্ষণ আগে সিনেমা দেখা শুরু করেছে এবং এখনও সিনেমা দেখছে। কিন্তু এখানে যেহেতু আমরা সকাল মর্নিংটাকে একটা নির্দিষ্ট টাইম হিসাবে জানতে পারছি, এখানে আমরা কোনো নির্দিষ্ট টাইম জানতে পারছি না। ক্লিয়ার সিন্স আর ফরের কনসেপ্ট? তাহলে পরের সেন্টেন্স দেখা যাক। মাদার হ্যাজ বিন কলিং মি ফর এ লং টাইম, মা আমাকে অনেকক্ষণ ধরে ডাকছেন। ফর এ লং টাইম, নির্দিষ্ট টাইম আমরা জানি না কখন থেকে ডাকছেন, কিন্তু এখনও আমাকে ডেকে চলেছেন। দে হ্যাভ বিন রিপেয়ারিং দ্য রোড ফর এ লং টাইম, তারা রোডটাকে অনেক সময় ধরে রিপেয়ারিং করছে। তারা অনেক সময় আগে রিপেয়ারিং করা শুরু করেছে, কিন্তু সেটা কত সময় আগে রিপেয়ারিং শুরু করেছে সেটা আমরা টাইম জানতে পারছি না, কিন্তু এটা জানতে পারছি তারা অনেক আগে রিপেয়ারিং শুরু করেছে এবং সেই মেরামতির কাজ, রাস্তার মেরামতির কাজ এখনও চলছে, সেটা এখনও শেষ হয়নি। তারপর একটা দেখা যাক। উই হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং, আমরা সকাল থেকে খেলছি। সকাল থেকে আমরা খেলা শুরু করেছি, এখন হয়তো দুপুর হয়ে গেছে, এখনও আমরা খেলা করেই চলেছি, এখনও আমাদের খেলা শেষ হয়নি। তাহলে সিন্স মর্নিং আমরা একটা নির্দিষ্ট সময় জানতে পারলাম যে সকাল। তাহলে সিন্স আর ফরের কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার। এই হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। এটা হলো আমাদের সেন্টেন্স স্ট্রাকচার, এটা হলো আমাদের এক্সাম্পল, যাতে তোমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার করা যায়। আশা করছি তোমাদের প্রেজেন্ট টেন্স যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখলাম, তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। কিন্তু আমি যে এই রাইটিং লিখেছি বলে তোমাদেরও সব সেন্টেন্সে এখানে রাইটিংই লিখতে হবে এরকম কোনো কথা নয়। তোমরা যখন সেন্টেন্স লিখবে, তোমরা বিভিন্ন রকমের সেন্টেন্স লিখে এই টেন্সগুলোকে শিখবে। তার জন্য তোমাদের বিভিন্ন ভার্ব মুখস্থ করতে হবে এবং ভার্বের প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এই ফর্মগুলো মনে রাখতে হবে, আর জাস্ট এই ফরম্যাট অনুযায়ী সাজিয়ে দিতে হবে, তাহলেই তোমাদের সেন্টেন্স 100% সঠিক। তাহলে তোমরা বুঝতে পেরেছো সেন্টেন্স স্ট্রাকচার, 4টে টেন্স। এর পরের ক্লাস থেকে আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। এইরকমভাবেই আমরা ডিটেলে পাস্ট টেন্সটাকেও শিখব। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং।